তো আমি অনেক বড় বিশাল একটা দীর্ঘ চিঠি লিখে, জেভিয়ারকে একটা চিঠি লিখে আমি ওকে না জানিয়ে আমি চুপ করে সিলেট চলে আসলাম একা একা। ও মাই গড। একা একা চলে আসলাম। তো চলে আসার পরে এসে ফোন টোন অফ করে দিলাম। আমি ভাবছিলাম জেভিয়ারকে কুইট করলেন লাইফ থেকে? কুইট করলাম। আমি আমার বাবা মার জন্য কুইট করতে চেয়েছিলাম। তারপরে সে যখন চিঠিটা পেল, চিঠি পাওয়ার পরে সে পাগল হয়ে গেল। মানে তোর তখন একদম আমার মানে আমি শুনেছি মামি শাশুড়ির কাছ থেকে, জেভিয়ার একদম পুরো ক্রেজি হয়ে গেল যে না এটা কীভাবে সময়, এটা হবেই না। মানে বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেল 27 তারিখ সব কিছু, এবং আমার শাশুড়ি একদম মানে পুরো একদম যখন শুনলেন যে শানু সিলেট চলে গেছে, ফিরে গেছে, উনি নাকি বলেছেন যে আমি জানি না, মানে এটা এক ধরনের ইমোশনাল জায়গা থেকে হয়তো বা বলেছেন যে না আমি সব জায়গায় দাওয়াত করে ফেলেছি, সব কিছু আয়োজন ফাইনাল হয়ে গিয়েছে, আমার মানে আমি জানি না। শান্তনু বাসায় সবাই শান্তনু ডাকে যে 27 তারিখে বিয়ে হবে, তুমি কাকে করবা জানি না, কাকে করবা আমি জানি না, বাট 27 তারিখে বিয়ে হবে। তো একটা পর্যায়ে জেভিয়ার মানে মামি শাশুড়ি যে ঝুমুর মামি ওনারা সবাই মিলে অনেকভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন সিলেটে, কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না, কারণ আমি তো ফোন অফ করে দিয়েছি। আমার সাথে যোগাযোগের একটাই মাধ্যম ছিল, আমার বাসার একটা ল্যান্ড ফোন ছিল, সেই নাম্বারটা জেভিয়ারের জানা ছিল, কারণ যেহেতু এর আগে যখন সিলেট যেতাম তখন ল্যান্ড ফোনে কথা হতো। তখন হচ্ছে তখন বাসায় ওভাবে ফোন কেউ করলে আমি তো গিয়ে আমার মনে আছে যে আমি সিলেট ফিরে আমি একদম এতটাই বিধ্বস্ত হয়ে গেলাম মানসিকভাবে, আমি বিছানাতেই পড়েছিলাম। মানে আমিও তো একটা বড় একটা সিদ্ধান্ত নিয়ে সিলেট ফিরেছি। 2 দিন আমি বিছানাতেই ছিলাম, কিছু খাইনি, মানে একদম এক ধরনের অস্বাভাবিক একটা পরিবেশ ঘরের মধ্যে। তো একটা পর্যায়ে একদিন ফোন আসলো দিনের বেলা, তার পরের দিনই বা ওই দিনই মামি শাশুড়ি ফোন করলেন, ঝুমুর মামি, যে উনি একটু মিথ্যে অভিনয় করে একটু প্ল্যান করে ফোন করছেন, চ্যানেলাই থেকে ফোন এসছে। তা আমার মা সহজ সরলভাবে বললেন যে তোমার চ্যানেলাই থেকে ফোন আসছে, ফোনটা ধরো, কথা বলো। আমি না, আমি কারোর সাথে কথা বলবো না। তখন মা মানে আমার কাজের ব্যাপারে বা সব কিছুর মানে আমাকে এত পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আমার ফ্যামিলি, আমার উপর বিশ্বাসটা এত বেশি প্রকট ছিল সবার। তো আমি গিয়ে ধরলাম ফোনটা। ফোন ধরার পরে আমার মামি শাশুড়ি বলেন যে শানু তুমি কি করতে যাচ্ছ, তুমি মানে এত বড় একটা মানে ডিসিশন নিয়ে শেষ মুহূর্তে এরকম আমাদের সবাইকে জলে ফেলে দিচ্ছে, মানে সব কিছু বলে উনি ওনার জায়গা থেকে খুব স্বাভাবিক কনভিন্স করার চেষ্টা করলেন। তুমি ফোনটা খোলো, মানে জেভিয়ার পাগল হয়ে যাচ্ছে, জেভিয়ার একদম অন্যরকমভাবে রিয়্যাক্ট করছে, তুমি করো, খারাপ কিছু ঘটে যেতে পারে। তো আমিও আসলে তখন আবার ইমোশনালি মানে বায়াসড হয়ে আমি আবার ফোনটা অন করলাম। ফোনটা অন করার পরে খুব স্বাভাবিক জেভিয়ার কান্নায় ভেঙে পড়লো, মানে সে তার জায়গা থেকে জানালো যে না আমি তোমাকে ছাড়া আসলে আমার লাইফ চলবে না, তো তুমি ফিরে আসো, সব কিছু ঠিক হয়ে যাবে, মানে আমি কথা দিলাম যে ম্যানেজ করবো আমি। তো তারপর আমি ওই দিন রাতেই আমি আবার আমার মানে বাবার সাথে বসলাম, এই সেশনটা আমার জীবনের একটা অদ্ভুত একটা সেশন, অদ্ভুত একটা রাত ছিল। আমি বাবাকে বললাম যে বাবা আমি সরি, আমি পারবো না, আমি কোনোভাবেই পারছি না, তোমাদের কথা ভেবে আমি অনেক চেষ্টা করেছি যে আমি মানে সিদ্ধান্তটা না নিতে, কিন্তু আমি আসলে আরেকটা ফ্যামিলিকেও আমি এরকম একটা অবস্থায় ফেলে এসছি, এটা ঠিক হচ্ছে না। তো সব কিছু মিলে আমার বাবা আমাকে কিচ্ছু বললেন না। আমার বাবা বললেন যে ঠিক আছে মা, আমি তো শুধু চেয়েছিলাম যে তুমি ভালো থাকো, কিন্তু এখন এই ডিসিশনটা নিলে আসলে তোমাকে আমার সারা জীবনের জন্য Very painful. I'm so
সরি। আমি আমি আমাকে আমার এই জীবনের গল্পটা আমি কখনোই আমি এইভাবে মানে কখনোই সবার সামনে আমি আনতে চাইনি, কারণ জেভিয়ারও বলতো যে, সবাই বলতো যে ইমোশনালি কারো করার কোনো দরকার নেই, কারো এটা কাউকে বলার ওভাবে দরকার নাই। Actually, she is filtering her emotion because ওনার ভেতরের যে কষ্টটা আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং ইট ক্যান বি এক্সপ্লেইন। হ্যাঁ, এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। আমি আসলে কখনোই সবার সামনে এইভাবে কান্নাকাটি করে কারো কি বলবো, কারো সিম্প্যাথি আমি কখনোই পেতে চাই না, কারণ আমার এই জীবনের এই অজানা কষ্টটা আমি কখনোই সামনে আনতে চাইনি, চাইবো না। উই আর লাকি এনাফ বিকজ আমরা আপনাকে ডেকেছিলাম আপনার গল্পটা জানার জন্য, এবং আপনি এক ডাকে সাড়া দিয়েছেন। সেটারও একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই, আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে বলবো। এবং শানুকে যতটুকু আমরা দেখেছি, আমরা এই রেডিও আম্বার পরিবার যতটুকু মিশেছি, শি ইজ রিয়েলি হিউম্যান। অসাধারণ মানুষ, এত হাসি খুশি, এত ফ্রেন্ডলি। ওর কাছে গেলে কখনো মনে হয় না যে ও আসলে খুব বড় একজন মানে স্টার, যে যারা মানে সারা বাংলাদেশের মানুষ ওকে চেনে। যাই হোক শানু, আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছিলাম যে আমরা কোনো ইমোশন ফিল্টার করবো না। আমাদের ভেতরে যদি কান্না আসে আমরা কাঁদবো, আমাদের হাসতে ইচ্ছে হলে হাসবো। ফিল ইটস ইউর ফ্যামিলি, সেইভাবে বলা আর কি। তো বাবা কি বলল? তারপর বাবা আমাকে বলল যে ঠিক আছে মা, যাও, তোমার জন্য আমার আশীর্বাদ থাকবে, ভালো থাকো। কিন্তু এইভাবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছি, এটা আমি কখনোই চাইনি। তো আমাকে কিছু বললেন না, এর পরবর্তীতে আমি সারা রাত আমি বিছানায় কান্নাকাটি করলাম। তারপরও আমার একদমই সাহস হচ্ছিল না যে আমি ঘর থেকে বের হয়ে আসব। মানে আমি কোনোভাবেই ঘরের চৌকাঠ পেরিয়ে আমি বের হয়ে আসতে পারছিলাম না। তো আমার ভাইও আমাকে বললো যে, তুই কি তোর সিদ্ধান্তে অটল, তুই জেভিয়ারকেই বিয়ে করবি? আমি বলছি হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে। তো পরদিন সকালবেলা ভোরবেলা আমাকে আমার ভাই ঘর থেকে মানে রীতিমতো মানে রুম থেকে টেনে বের করে আমাকে, লাগেজটা ওভাবেই ছিল, আমার মা আমাকে আটকাতে চেয়েছিল, দরজার ওপাশে মাকে আটকে দিল যে আমার ভাই জানে যে আমি অনেক ইমোশনালি হয়ে যাব, আমি পারবো না। তো সে আমাকে হেল্প করলো বলতে আসলে একদমই কোনো কথা বলেনি। সে টেনে নিয়ে এসে দরজার বাইরে এসে, বাবার সাথেও আমার দেখা হয়নি, আমাকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিল। বাবা নাকি বলেছিল যে ওকে একদম ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। তো ততক্ষণে মোটামুটি, যেহেতু আমি ঢাকা থেকে ফিরেছি, আমার মামা বাড়ির সবাই, আমার পিসাতো ভাই বোনরা সবাই যেহেতু ঘটনা কম বেশি সবাই জানে, মোটামুটি সবাই আসছিল আমাকে বুঝানোর জন্য বা সামহাও আমাকে আটকানোর জন্য। ওনারা সবাই ঢাকা থেকে রওনা দিচ্ছিলেন। তো এই কারণে বাবা টেনশন করে বললেন যে তুই ঢাকা পর্যন্ত শানুকে দিয়ে। তো ওই দিন বাসে টিকিট কেটে ঢাকা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। বাসে বসে দুই ভাই বোন আমরা একটা ফোঁটাও কথা বলিনি। আমি শুধু ওকে বহুবার সরি বলার চেষ্টা করেছি, সে কোনো কথা বলেনি। বলার পরে তারপরে ঢাকা নেমে পৌঁছে বলতে জাস্ট ততক্ষণে তো আমার জেভিয়ারের সাথে কন্ট্যাক্ট হচ্ছিল। জেভিয়ার আমাকে, আমরা কাঁচপুরে নেমেছিলাম, তো সেখানে কাঁচপুর ব্রিজের ওখানে রিসিভ করলো। আমার ভাই একটা ফোঁটাও জেভিয়ার সাথে কথা বললো না, আমাকে হ্যান্ড ওভার বলবো না, এটা আসলে নামিয়ে দিয়ে চলে গেল। এরপরে আমি একদমই ঘোরের মধ্যে ছিলাম। আমি নেমে এসে আমি মানে জেভিয়ারকে পাওয়ার পর, জেভিয়ার তো অনেক খুশি। আমরা ফিরে এলাম ওই দিন রাতে করেই। ওই দিন রাতে পরের দিনই আমি আবার ঢাকা থেকে বরিশাল চলে গেলাম।
ওখানে গিয়ে পরদিনই হচ্ছে হলুদের আয়োজন করা হলো, হলুদের অনুষ্ঠান হলো। আমি একদমই আসলে আমি নিজে বলি, আমি এখনও আসলে মাঝে মধ্যে মনে হয় আমি একটা ঘোরের মধ্যে বিয়েটা করেছি, যে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তো তারপরে হলুদ হলো, হলুদের অনুষ্ঠানের দিন শুধু আমি হলুদের অনুষ্ঠানের দিন একবার শুধু আমার কান্না, একদম বুক ভেঙে কান্না আসছিল। কারণ আমার দেবর ছোট একটা, ও যখন আসলে আমাকে রাখি পরাতে আসলো তখন আসলে আমার মানে এমন কান্না আসলো যে ভাইয়ের কথা মনে পড়ে আমি তখন একদমই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এরপর তো মানে যেভাবে বিয়ের আয়োজন হয় আমিও আমার মতো করেই একদম একাই বলবো আমার আসলে ইট ক্যান বি এক্সপ্লেইন। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইট ক্যান বি এক্সপ্লেইন। আমি নিজে থেকে শুনছি, আমি ফিল করার চেষ্টা করছি, এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। বিয়ে করেছি, খুব সুন্দরভাবে আয়োজন করেছে আমার শ্বশুরবাড়ির সবাই, অনুষ্ঠান সব কিছু মিলে। জেভিয়ার তো অনেক আগে থেকেই সব কিছু প্ল্যান করা ছিল। ঢাকা থেকে শুধুমাত্র আমার ফ্রেন্ড হিসেবে মানে আমার পক্ষ থেকে আসলে তখন একটা বন্ধু গিয়েছিল, সাজ্জাদ। তারপর বিয়ের অনুষ্ঠান হলো। আসলে খুব স্বাভাবিক একটা আনন্দ আয়োজনের মধ্যে থাকলে আমি নিজের কষ্টটা আসলে আমি ভুলেছিলাম। মানে আমার ভেতরে হয়তো ভেতরে অনেক কষ্ট হয়তো বা হচ্ছিল, কিন্তু আমি সেটা সামহাও আমি ওই আনন্দ আয়োজনের মধ্যে আমি কাউকে দেখাতে পারিনি, হয়তো বা দেখাতে চাইনি। কারণ আমি তো একটা নতুন পরিবারে এসে, নতুন সংসারে এসে নতুন জীবন শুরু করছি। আর আমার মানে শ্বশুর শাশুড়ি বাপি মা, আমি বলবো যে আমার মানে স্টিল নাও আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এতটাই ব্লেসড যে আমি আমার বাবা মাকে যেভাবে পেয়েছি, আমার মানে বাপি মাকে আমি ওইভাবে মানে পেয়েছি। খুব স্বাভাবিক, জেভিয়ার যেহেতু অনেক, জেভিয়ার না শুধু পুরো পরিবার যেহেতু আমাকে অনেক বেশি আদর দিয়ে আগলে নিয়েছে, আমার আসলে ওই জায়গাটায় কোনো অভাববোধ মানে হয়নি কখনো, যে এই মানুষগুলো আমাকে এত মানে ভালোবাসছে, এতটা যত্ন নিচ্ছে। সব কিছু মিলে একটা আনন্দ হই হুল্লোড়ের মধ্য দিয়ে আসলে দিনটা কীভাবে কেটে যাচ্ছিল সেই জায়গাটায়। এরপর ঢাকায় চলে আসলাম, সবাই আবার যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। একটা শখ আমি খেয়েছিলাম, যেটা হয়েছে যে এটা অনেক বড় একটা শখ, কারণ এটা খুব স্বাভাবিক ছিল, এটা আমার এক্সপেক্টেড ছিল, কিন্তু তারপরেও আমি কষ্টটা ফিল করেছি। কারণ হচ্ছে যে আমাদের এমনিতেই যেহেতু আগে থেকেই মানে বলেছে যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এটা একটা খুব কঠিন একটা ব্যবস্থা, যে যারা এই ধরনের আসলে গোত্রের বাইরে বিয়ে করছে তাদেরকে আসলে একদম সমাজচ্যুত করে দেওয়ার এই সিস্টেমটা তো অনেক আগে থেকেই ছিল। আমার ক্ষেত্রেও ঘটবে এটা তো জানাই ছিল। আর সেক্ষেত্রে আমার বাবার মতো এরকম একজন মানুষের মানে লিডিং পার্সনের মেয়ে হিসেবে এটা তো আরও বেশি আনএক্সপেক্টেড ছিল সবার কাছে। এটা তো মানে এটা মানে একসেপ্ট করলে যেটা হতো কি যে এটা একটা রোল মডেল হয়ে যেত সবার জন্য। সেই জায়গা থেকেই হয়তো বা আমার কমিউনিটির মানে পঞ্চায়েত বা আমার এলাকার মানুষজন, আমার বড় মামা সবাই মিলেই সিদ্ধান্তটা হয়তো বা নিয়েছিলেন। কিন্তু যেটা হয়েছে যে আরও অনেকেই এ ধরনের অনেক ঘটনাই ঘটেছে, যে অনেক মেয়েরাই ধর্মান্তরিত, বিয়ে করে ধর্মান্তরিত হয়ে গিয়েছে, চলে গিয়েছে। এরকম যে ঘটেনি তা কিন্তু না আমাদের কমিউনিটিতে। আমার ক্ষেত্রে যেটা হলো, এটাকে একটা কি বলবো, একটা মানে স্যাম্পল হিসেবে রাখার জন্য এটাকে খুব ফলাওভাবে মানে প্রোগ্রামটা হয়তো বা করা হয়েছে আর কি। প্রোগ্রাম বলতে আমি তারপর কয়েকদিন পর, বিয়ের পর কয়েকদিন পর, আমার ঠিক মনে পড়ছে না, আমি জানতে পারলাম থ্রু ফেসবুক যে এরকম ঘোষণা হয়েছে। এবং আমাদের এলাকায় যে মন্দিরে একটা মানে যেটা হয় যে সাধারণত আমরা যেহেতু মণিপুরিরা হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তো যারা মারা গেলে যেটা হয়, যেটা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় আয়োজন করে 12 দিনের মাথায়। তো এরকম এটা নাকি আমার মানে এলাকার সবাই আমার বাবাকে ফোর্স করেছেন, এবং এটা বাবা মানে বাধ্য হয়ে এটা করতে বাধ্য হয়েছে, যেহেতু সিস্টেম ফলো করতে হবে। এবং যেহেতু উনি একজন আদর্শ কমিউনিটির আদর্শ, সে জায়গায় উনি তো সেই জায়গাটা থেকে মানে এই জায়গাটা কম্প্রোমাইজ করতে
পারেন না, এক ধরনের ফোর্সই ছিল হয়তো বা। আমি বাবাকেও কখনোই আমি এটা নিয়ে অভিযোগ মানে আমি ভাবি না, মানে আমি কাউকেই আসলে অভিযোগ জানাই না মনে মনে। আমাদের কোনো অভিযোগ নাই অনুষ্ঠানে কারোর প্রতি। যেটা হলো যে অনুষ্ঠানটা হলো, শ্রাদ্ধ অনুষ্ঠান হলো, আমার শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়েছে। তারপরে থ্রু ফেসবুক, তখন আমার ভাই অনেক কট্টর ছিল আমার ব্যাপারে। যেটা হয় যে পরিবারে কেউ মারা গেলে মাথা ন্যাড়া করা হয়, তো সে মাথা ন্যাড়া করে টোরে এক ধরনের করলো যে আমার এই নামে কোনো বোন নেই, যদি ভবিষ্যতে কখনো ক্লেম করে সেটা হয়তো বা মানে যুক্তিসঙ্গত হবে না বা কিছু একটা। তো আমার আসলে তখন ওই মুহূর্তে, ওই আনন্দঘন মুহূর্তে মানে এই শখটা আসলে নেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না, যে হয়তো বা এটা একটা সিস্টেম ফলো করা, যে এই মানুষটা নিয়ম ভঙ্গ করেছে, ভালোবেসে সমাজের একটা সিস্টেম ভঙ্গ করেছে, তো তাকে সমাজচ্যুত করা হোক। কিন্তু একজন জীবিত মানুষের শ্রাদ্ধ অনুষ্ঠান করাটা কতটা যুক্তিসঙ্গত, মানে এটা কতটা নিয়ম মানার বিষয়, আমার মাঝে মধ্যে খুব মানে কষ্ট হয়। এবং আমার মাঝে মধ্যে টেক ইউর টাইম। আমি মাঝে মধ্যে এখন দুষ্টামি করে ফান করে বলি যে আমি তো জীবিত হয়েও মৃত, আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে, আমার কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে, আমি আর সহজে মরবো না। এটা হয়তো বা দুষ্টামি করে ফান করে আমার বন্ধুদের সাথে, আমার যারা খুব কাছের মানুষ যারা জানে তাদেরকে হয়তো বা বলি। কিন্তু এটা আমাকে অনেক কষ্ট দেয় ভেতরে, যে আমি জানি, আমি নিজে সেটা ফিল করি, আমি এখনও অপরাধ বোধে ভুগি, প্রতিনিয়তই ভুগি, যে আমাকে নিয়ে আমার মণিপুরী সম্প্রদায় অনেক অহংকার করেছে, যে অহংকারের জায়গায় পর্যন্ত আমি নিয়ে গিয়েছিলাম। তো সেই জায়গাটায় এরকম একটা সিদ্ধান্ত, ভালোবেসে এরকম একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, সেটার জন্য তারা অবশ্যই লজ্জিত হয়তো বা। কিন্তু এই লজ্জার মানে এটার প্রতিদানটা আসলে এভাবে পাবো আমি আসলে মানে এতটা এক্সপেক্ট করছিলাম না হয়তো বা। তো যাই হোক, আমি এখন যদিও সময়ের সাথে সাথে অনেক কিছু হয়তো বা সহজ হয়ে এসেছে বলতে এই কষ্টগুলো অনেক বেশি মানে অনেক তীব্রভাবে ছিল, বিশেষ করে যখন আমি মা হলাম, মানে যখন আমি কনসিভ করলাম। কয় বছর পরের ঘটনা এটা? বিয়ের 1 বছর পরে আমি মানে মা হয়েছি। মানে ইট ওয়াজ ডিসিশন যে আপনার এই লোনলিনেস কমানোর জন্য? না, ঠিক ওটাও না। এটা আসলে মানে হয় না যে এটা আমার প্ল্যানিং এ ছিল না যে এত দ্রুত বাই ইনসিডেন্ট। হ্যাঁ, তো বাই ইনসিডেন্ট যেটা মানে তারপরে যখন মা হলাম, আমার আসলে এক ধরনের ভেতরে মানে এটা প্রতিটা মেয়েদের ক্ষেত্রেই ঘটে, যে একজন নারী যখন আসলে সন্তান ধারণ করে পেটে, তখন তার ভেতরে মা সত্তাটা জেগে, তখন আমি আসলে মাকে খুব মিস করতাম, প্রচণ্ড মিস করতাম। এবং তখন আমি আসলে ফুপিয়ে অনেক কেঁদেছি একা, যে আমার কাছে মতো একবার যদি আমি মায়ের সাথে কথা বলতে পারতাম। আমি তো জানি যে আসলে কখনোই আর মানে যেতেই পারবো না। এবং তখন এক ধরনের বিষণ্ণতা কাজ করতো, যে আমি কি আদৌ কখনো সিলেট যেতে পারবো, বা মানে তখন আমি আমার প্রিয়জন কাছের মানুষ অনেককেই বলেছি, মজা করেও বলেছি, দুষ্টামি করেও বলেছি, যদি কখনো মরে যাই তো অন্তত একবার হলেও সিলেটে নিয়ে যেও, সিলেট যেহেতু আর যেতে পারবো না। তো এরকম করে অনেক খারাপ সময়, এক ধরনের বিষণ্ণ সময় কেটেছে। তারপর আমার সন্তান এলো, তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, ব্যস্ততা সব কিছু মিলে মানে জীবন তো আর কখনো থেমে থাকে না, জীবনের নিয়মে এগিয়ে গিয়েছে। এর পরবর্তী 9 বছর পরে আমি একবার মানে সিলেটের কাজের সুযোগ এলো,
যখন আমি আবার শুটিং শুরু করলাম, তখন তো অনেকদিন একটা গ্যাপ ছিল, কাজ বন্ধ ছিল, এবং জেভিয়ারের সাপোর্টেই আমি আবার কাজ শুরু করলাম। জেভিয়ার আমার ফ্যামিলির পুরো ফুল সাপোর্টে কাজ যখন শুরু করলাম, তখন একটা সিলেটে কাজের সুযোগ এলো। তো আমার এখনো মনে আছে যে 9 বছর পর যখন আমি সিলেটে পা দিলাম, ভোরবেলা বাসে করে যখন ভোরবেলা আমার এক ধরনের অদ্ভুত এক ধরনের মানে একদম কান্নার একটা অনুভূতি হচ্ছিল। আমি আসলে বুক ফেটে কান্না আসছিল যে আমি এত বছর পরে আমি সিলেটে এসছি, পা দিচ্ছি। যদিও আমার কখনোই সাহস হয়নি যে আমার বাড়িতে যাওয়ার বা বাড়ির কাছাকাছি কোথাও ওই এরিয়াতে যাওয়ার। আমি শুটিং করেই আবার ফিরে এসেছি। এরপর ধীরে 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 আরও কয়েক বছর পরে আমার একটা বন্ধু আছে, খুব কাছের একজন বন্ধু, হিরণ। ও 2005-এর পর লন্ডনে চলে গিয়েছিল, ইউকে চলে গিয়েছিল। তো সে যখন আবার সিলেট আসলো, সে বলল যে না দোস্ত, আমি তোমার সিলেট লইয়া যাইমু, সালাখানুক, এটা তোমার এই কষ্ট, আমার এই কষ্টের জায়গাগুলো কিন্তু আমার খুব আপনজনরা খুব জানতো, ফিল করতো। এবং প্রায় যখন আমি সিলেটকে নিয়ে স্ট্যাটাস দিতাম, পোস্ট দিতাম, তখন সবাই বলতো আইও, অত চিন্তা করিও না, আইও, কিচ্ছুই তো নাই। সবার এই ধরনের একটা সাহস ছিল ভেতরে, বা মায়ার জায়গাটা ছিল, আদরের জায়গাটা ছিল। তো ওই সাহস থেকে একটা পর্যায়ে আমি সাহস করে আমি একদিন আসলাম, ও যখন ওর ফ্যামিলি নিয়ে যখন আসলো, এবং সিলেটে এসে হই হুল্লোড় করলাম, অনেক আনন্দ করলাম, কিন্তু আমি আমার বাড়ির আঙিনার কাছাকাছি কোথাও গেলাম না, এবং দূর থেকে এক ঝলক দেখে ফিরে এলাম। আমার ছেলে জিজ্ঞেস করতো, আচ্ছা মাম্মা, যখন আস্তে আস্তে কথা বলতে শিখলো, আমার যেহেতু গল্পটা শুনছিল, আমার নানি কে, আমার নানা কে, তখন আমি গল্প বলতাম, আমার বাবার গল্প দেখাতাম, ছবি দেখাতাম, এটা সেটা। সে জিজ্ঞেস করতাম সিলেট কেন যাই না, আমাকে কেন সিলেট নিয়ে যাও না? আমি বলছি না, নিয়ে যাব। তো সিলেট ওকে নিয়ে গিয়েছি। তো আমার ওই বন্ধুটাই একবার খুব দুঃসাহস করে বলল যে না দোস্ত, এটা ঠিক না, আমি আমার মার লগে আমি দেখা করে লই আইমু। আমি বাচ্চাকে, হ্যাঁ, রিতকে নিয়ে, এটা কেউ অত ভাবে নিবে না। ততদিনে অবশ্য একটা জিনিস যেটা হয়েছে, অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় আমার ফেসবুকে আমার অনেক মণিপুরি সম্প্রদায়ের প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো, যারা আসলে আমার সবসময় আমাকে স্নেহ দিয়েছেন, আদর দিয়েছেন, বড় সিনিয়র মানুষগুলো বা বন্ধু স্বজন যারা ছিল, তারা কিন্তু মোটামুটি একটু একটু করে কিন্তু থ্রু ফেসবুক, নরম হওয়া বলতে থ্রু ফেসবুকে যোগাযোগ রাখছেন, এবং প্রকাশ্যেই যোগাযোগ রাখছেন। আমার ভেতরে এক ধরনের কি বলবো, এটা এক্সপেকটেশন গ্রো করছে, এক্সপেকটেশন না, অপরাধ বোধের জায়গা কিন্তু আমার এখনো আছে, যে আমার কাছে মনে হয় যে না, আমি যদি এগিয়ে যাই বা আমি যদি যোগাযোগটা খুব প্রকাশ্যে রাখি, তাদেরকে কোনো কমিউনিটির সমস্যা হবে কি হবে না। কিন্তু তারা দেখলাম যে না, তারা কিন্তু খুব সানন্দে, খুব সহজভাবে বলছে না, এটা কোনো বিষয় না, আমরা শানু, এটাকে কেন আমরা এভাবে নিব। কিন্তু সেই জায়গা থেকে খুব উইলিংলি তারা অ্যাকসেপ্ট করছেন। এখন আমার একটা বোন আছে, সে ঢাকায় তো এখন অনেকেই থাকছেন, তো মোটামুটি তাদের সবার সাথে থ্রু ফেসবুক বা সামনাসামনি একটু কিছু সবার সাথেই এখন যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। কি হলো, ছেলেকে নিয়ে এলো? হ্যাঁ, তারপরে আমার ওই বন্ধু ছেলেকে একবার করে ঘুরিয়ে নিয়ে আসলো। তখন আপনি যেতে পারেননি? আমি যাইনি, আমি এখন পর্যন্ত যাইনি। ছেলেকে নিয়ে নানা নানু এদের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসলো। এই পর্যন্তই আমার আমার পরিবারের সাথে আমার যোগাযোগের জায়গাটা এতটুকুই আছে এখন পর্যন্ত। আমি জানি কোনো মাই, কোনো বাবাই কখনোই আসলে তার সন্তানকে ফেলে দিতে পারেন না। এবং আমার বাবার সাথে বইমেলাতে এসেও কয়েকবার দেখা, আমার বাবার জায়গাটা যেটা হচ্ছে, আমিও বুঝতে পারি বাবার বাইন্ডিংসের জায়গাটা, অক্ষমতার জায়গাটা, যে উনি আসলে একজন পথ প্রদর্শক, একজন সম্প্রদায়ের একজন কি বলবো লিডিং পার্সন হিসেবে আসলে এই ধরনের এই সিদ্ধান্তের জায়গায় মেয়েকে আসলে এই প্রশ্রয়, এই অনিয়মকে প্রশ্রয় আসলে উনি দিতে পারেন না। সেই জায়গাটাই উনি আসলে এই কম্প্রোমাইজটা করতে পারছেন না। এই অভিমানটা আসলে আমি জন্য কখনোই আমার পরিবারের ক্ষেত্রে আমি করি না, একদমই করি না। যেমন অনেকেই এমন মাঝে মধ্যে বলেন যে আরে দূরও কিচ্ছুই তো না, আইও,
এটা এখন আর কোনো ব্যাপার না, গেলেই হয়তো বা সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আসলে ঠিক ওভাবে আসলে চাই না বলতে আমি চাই না যে আমার প্রকাশ্য অংশগ্রহণ বা কাছাকাছি যাওয়াতে যদি আমার পরিবারের কোনো ক্ষতি হয়, ক্ষতি হয় বলতে আসলে সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন হতে হয়, সেই জায়গাটায় আমি এখনও চাই না। আমার বাবার যে অবস্থানটা আছে, বাবার জায়গায় আছে, থাকুক। এবং আমি জানি যে বাবা এখন আমাকে নিয়ে অনেকটাই গর্ববোধ করেন। আমি সেই জায়গাটায় আমি চাই এখনও যে সেই জায়গাটায় পৌঁছাতে, যে আমার এখনও মনে আছে আমার বাবা লাক্সের পরপর একবার বলেছিলেন একটা অনুষ্ঠানে, সংবর্ধনা অনুষ্ঠানে, যে ছোটোবেলার থেকেই তো আসলে আমি সেরামদার মেয়ে নিবা, তুমি সেরামদার মেয়ে নি বলেই এভাবেই পরিচিত হয়ে আসছি। তো এখন বাবা বলছি না, এখন থেকে আমি আসলে আমার খুব ভালো লাগে যখন আপনি শানুর বাবা। এই কথাটা যেদিন ওই দিন বলছিলেন যখন, তখন আমার চোখে একদম আপনার বাবাকে আমি ইন্টারভিউ করছি টেলিভিশনে, আপনার বাবা দেখলে হয়তো বুঝতে পারবে, রিলেট করতে পারবে। 1 ঘন্টার ইন্টারভিউয়ের প্রায় 45 মিনিট শেষ, হঠাৎ করে কি না কি প্রসঙ্গে যেন আসলো যে উনি হচ্ছে দ্যাট মোমেন্ট, ওকে আপনি শানুর বাবা। তো অ্যাটেনশন গেল। আর আপনার মতো এরকম একটা স্টোরি আমি অনেক আগে শুনেছিলাম, কমিউনিটি কেন্দ্রিক এরকম একটা স্টোরি। আমার মাথায় অটোই কোশ্চেনটা এসছে, আপনার স্টোরিটা আমি আগেও জানতাম না, আজকেই ফার্স্ট আমি জানলাম। আজকে এটা কেউই জানতো না। হ্যাঁ, এবং আমি প্রশ্নটা যখন করলাম ওনাকে, তখন উনি থিতু হলেন। ওই শর্ট মোমেন্ট আসলে এক্সপ্লেন করার মতো বিষয় না, উনি জাস্ট এটুকুই বললেন যে না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। বাট এবং এই ঘটনার পরে যে আপনার সঙ্গে আমার এইভাবে এই অনুষ্ঠানে দেখা হয়ে যাবে, আসলে জগৎটা অনেক ছোট না, অনেক ছোট। ঘুরে ফিরে একটা জিনিস আমি বিশ্বাস করি যে প্রকৃতি কখনোই আসলে তার প্রিয় মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে রাখে না। মায়ার বন্ধনে হোক, ছায়ার বন্ধনেই হোক, যেভাবেই হোক আসলে কাছাকাছিই থাকে, এক ধরনের মানসিক শক্তি হয়ে থাকে। আমি যেমন একটা জিনিস, একটা বিষয় আমি বিশ্বাস করতে চাই এবং আমি মনে প্রাণে চাই যে আমি আমার অবস্থান থেকে, আমি যেখানে আছি, যে কাজটাই করছি এখন, যেমন আমি বেশ কিছুদিন যাবত আসলে লেখালেখি শুরু করেছি বলতে এটাও আমার এক ধরনের গর্ববোধের জায়গা। যে এখন যেমন বলা যায়, তোমার বাবা তো লিখেন, তুমি কবি বাবার মেয়ে, তো কবি বাবার মেয়ে তো কবিতা লিখবে, এটা তো খুবই স্বাভাবিক। তো এটা যখন বলে আমি কবি বাবার মেয়ে, আমিও একজন কবি, এটা আমার ভাবতেই ভালো লাগে। এবং আমি চাই আসলে আমার বাবার স্বপ্ন পূরণের জায়গায়, জানি না কতটুকু কি করতে পেরেছি, যতটুকু না করতে চেয়েছি তার চেয়ে হয়তো অনেক বেশি অপূর্ণতা দিয়ে এসেছি। কিন্তু আমি আমার অবস্থান থেকে এখন যেখানে আছি, সেই জায়গা থেকে আমৃত্যু আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, যেটা আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার সম্প্রদায়কে গর্বিত করবে। 11 বছরের সংসার না? হ্যাঁ, 11 বছরের সংসারের এই জীবনটাকে আপনি যদি মূল্যায়ন করেন, হাসি কান্না দুঃখ তো আমাদের প্রত্যেকের সংসার জীবনে আছে। কিন্তু আমার মনে হয় এই গল্পটা শোনার পরে যেটা মনে হয়েছে, হাজব্যান্ড হিসেবে আমাদের ছেলেরা যেরকম হয়, সেই জায়গায় একটা এক্সট্রা দায়িত্ব সবসময় জেভিয়ারকে পালন করতে হয়েছে বা হওয়া উচিত, মাথায় রাখা উচিত এইরকম একটা ঘটনার পরে। সেই জায়গায় আপনি কতটুকু হ্যাপি? সেই জায়গাটায় আমি অবশ্যই 100% হ্যাপি, এবং সেটা সে সবসময় শুরু থেকেই মাথায় রেখেছে। শুধু সে না, আমার পুরো পরিবার বলতে আমার শ্বশুরবাড়ির সবাইকেই আমি বলবো যে এই বিষয়টা মাথায় রেখে একটা মেয়েকে বউ হিসেবে না, মেয়ে হিসেবে আগলে নিয়েছে। আমার শ্বশুর, বাপি, আমার বাপিকে দেখলে আমার কিন্তু একদম মনে হয় যে আমার বাবা দাঁড়িয়ে, চারিত্রিকভাবেও কিন্তু বেশ মিল দুজনের মধ্যে, খুব চুপচাপ, কথা কম বলেন, খুব ঠান্ডা মাথার মানুষ। তারপরে আমার মা আসলে অনেক বুদ্ধিমতী, আমার এই ইমোশনসের জায়গাগুলো, এই কষ্টের জায়গাগুলো উনি অনুভব করেন দেখেই মা হিসেবে মেয়ের মতো করে আগলে রাখেন। কোথাও আমি এই 11 বছরের সংসারের আমি হাজবেন্ড হিসেবে যে জেভিয়ারের জায়গায় হয়তো বা অনেক অভিযোগ থাকতে পারে, অনেক অভিমান থাকতে পারে, কিন্তু আমার শ্বশুরবাড়ির কারোর প্রতি, আমার বিশেষ করে আমার শাশুড়ির প্রতি, আমার শ্বশুরের প্রতি এক বিন্দু অভিযোগ বা
মানে বাবা মা হিসেবে আমার মনে হচ্ছে ওনারা আসলে ওনাদের বেস্টটাই দিয়ে যাচ্ছেন এবং ওনারা এখনও আশাবাদী বলতে ওনারা এখনও স্বপ্ন দেখেন যে কোনো একদিন তাদের কি বলে বেয়াই তাদের বাড়িতে এসে মানে আসবেন, আপ্যায়ন করবেন তাদের ওই জায়গা থেকে। এগুলো ভালো লাগে। এখন মানে মানুষের হয় না, আমি একটা জিনিস থেকে যাবো, হয় না যে কান্নাকাটি কখনোই আমি অনস্ক্রিন তো দূরের কথা, অনেক লাইভ অনেক হাসি খুশি একটা মানুষ আমি কখনোই আমার কাছে মানুষজনের খুব কাছের না হলে মানে কান্নাকাটি কখনোই তাদের সামনে আমি করতে চাইনি কখনোই। তো আজকে আসলে আমার এই প্রসঙ্গটা আসলে, জীবনের এই অধ্যায়টা আসলে আমি আসলে কখনোই নিজেকে সামলাতে পারি না। আর আমি ওইটা নিয়ে জানতে চাচ্ছিলাম, ট্রিকি মানে ওয়েতে সবসময় টেকনিক্যালি আমি এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাই। কিন্তু আজকে আপনি এড়িয়ে যাননি, আজকে আপনি অ্যাড্রেস করেছেন। অ্যাড্রেস করেছি, প্রসঙ্গটা ওভাবে চলে এসেছে। প্রসঙ্গটা চলে আসলে আমি সবসময় আবেগাপ্লুত হয়ে যাই, কারণ আমার জীবনের চলার পথে আমি বলছি যে একটা উদ্দেশ্য বা সবকিছু মিলে কি বলবো, একটা শক্তির জায়গায়, প্রাণ শক্তির জায়গায় আমার বাবার অনেক বড় একটা ভূমিকা আছে। কখনো কি মনে হয়েছে এরকম যে এই কথাগুলো তো কখনো না কখনো কমিউনিটি পিপল যারা আছেন বা বাবা আছেন তাদের জানা উচিত, সেই জন্য বা আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের জানা উচিত, বা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনাকে বলবেন বা এরকম একটা আমার মনে হতো, মানে আমার এক ধরনের মনে হতো যে না আসলে আমার কষ্টটা বা আমার এই অভিমানটা কি আমার সম্প্রদায়ের মানুষজন, আমার প্রিয় মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কি টের পাচ্ছেন, হয়তো বা টের পায় কিন্তু কিছু হয়তো বা করতে পারেন না, কিছুই করার নেই সেই জায়গাটা থেকে। তো আমার মনে হতো যে না কোনো এক সময় হয়তো বা বলবো, কোনো এক সময় হয়তো বা লিখবো, মানে শুধু বলা না, হয়তো বা আমি যেটা এখন লিখি তো আমি এই কষ্টের কথাগুলো হয়তো বা লিখে যাবো, মানে কোনো পারপাস থেকে আসলে কিন্তু আজকের অনুষ্ঠানটা করা না, নিজের কথাগুলো মন খুলে বলা। এবং আমি বলেছিলাম যে এই অনুষ্ঠানটা যদি নিয়মিত আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে যারা আসেন তারা স্টার, তারা কিন্তু একজন সাধারণ মানুষের যেভাবে দুঃখ কষ্টগুলো আছে তারা সেভাবে এখানে নিজেকে উপস্থাপন করেন, অ্যান্ড দে আর ভেরি রেসপেক্টেড। এটাকে আসলে এক্সপ্লেন করার মতো না, জীবনে যত বড় সফলতাই আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, এই কষ্টের ক্ষুরোর ধারটা কেমন এটা কখনোই এক্সপ্লেন করার মতো না। আমি প্রথমত ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমাদেরকে এতটা আপন মনে করেছেন আমাদের এই তারার রাতে, দারাজ প্রেজেন্স তারার রাত, এখানে এসে আপনি নিজেকে কিছুটা হলেও মন খুলে মনের কথাগুলো আপনি বলেছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই কান্নাটুকু বা এই কষ্টটুকু আমি আসলে ভেতরে লালন করে যেতে চাই মৃত্যু, কারণ এটা হয়তো বা আমাকে এক ধরনের উদ্যম যোগাবে, একটা আমি যেটা বলছিলাম যে শক্তি থাকুক। ভালোবাসার এক অনন্য উদাহরণ, এটাকে আসলে প্রত্যেকটা মানুষ কিভাবে নেবে আমরা জানি না, তবে আমরা পজিটিভলি দেখতে চাই জেভিয়ারের ফ্যামিলিকে, এবং তারা আপনাকে 11 বছর ধরে যেই ভালোবাসাটা দিয়েছেন বা ভালোবাসা দিয়ে আপনাকে যে ভবিষ্যতে স্বপ্নটুকু দেখাচ্ছেন, এটা অসাধারণ, এটা আসলে এক্সপ্লেন করার মতো না। কান্নাকাটি করতে চাইনি, আমিও কেঁদেছি, কিন্তু আমি এতটুকু আমি দর্শকদের দেখাতে চাই না, এটা খুবই অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় একটা মানুষকে। উই আর হিউম্যান বিং শানু, প্রথম কথা হচ্ছে উই আর হিউম্যান বিং। আমাদের প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু এরকম আছে, কেউ এক্সপোজ করে কেউ এক্সপোজ করে না। আমি এটাকে খুব পজিটিভলি দেখতে চাই, খুবই পজিটিভলি দেখতে চাই।